নমস্কার। আজকে আমরা আলোচনা করব তুফানি রাতের ভূত বাংলো। হ্যাঁ, এই গল্পের নবীন খুড়ো নিজেই তার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের বলছেন। ঠিক, গল্পটা হচ্ছে নবীন খুড়ো এক ঝড় বৃষ্টির রাতে সদাশিবগঞ্জ বলে এক জায়গায়, মানে পুরনো রেল স্টেশন থেকে ফিরছিলেন, আর সেই সময়কার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, আর তিনি এক পরিত্যক্ত বাংলোয় আশ্রয় নিতে বাধ্য হন। সেই নিয়েই গল্পটা। তো গল্পের শুরুতেই আমরা সদাশিবগঞ্জে। জায়গাটার বর্ণনা ওই পুরনো স্টেশন থেকে ফেরার পথ আর সেই রাতটা, মানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এই পরিবেশটা কিভাবে গল্পের সুরটা তৈরি করছে? এটা কি শুধু ব্যাকগ্রাউন্ড? না না, শুধু ব্যাকগ্রাউন্ড মোটেই নয়। আমার তো মনে হয় গল্পের ভয়ের ভিতটাই এখানে তৈরি হচ্ছে। পরিবেশটা নিজেই যেন একটা চরিত্র হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, তা ঠিক। ওই যে প্রবল ঝড়, গাছপালা উপরে পড়ছে, রাস্তা বন্ধ, এই সব কিছু মিলিয়ে নবীন খুড়োকে কেমন যেন একা অসহায় করে দিচ্ছে। একদম। তার উপর জায়গাটা একটা প্রত্যন্ত গ্রাম। লেখিকা হালকা করে বুঝিয়েও দিচ্ছেন যে ওখানে কুসংস্কার বেশ জাঁকিয়ে বসে আছে, আর গ্রামের মেয়েদের ওপর অবিচারের একটা হালকা ইঙ্গিতও আছে। আচ্ছা। এইসব মিলিয়ে শুধু প্রকৃতির ভয় নয়, একটা সামাজিক আর মানসিক অসহায়তার ভাবও তৈরি হচ্ছে শুরু থেকেই। ঠিক বলেছেন। আর এই যে একাকিত্ব, অসহায়তা, এর মধ্যেই নবীন খুড়োর ভয়টা যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। হাতে ওই টিমটিমে হারিকেন, জঙ্গলের ঘুটঘুটে অন্ধকার, অচেনা পশুর ডাক, এই ডিটেলসগুলোয়। হ্যাঁ, এগুলো খুব জরুরি। এগুলো পাঠক বা শ্রোতাকে একেবারে ঘটনার মধ্যে টেনে নেয়। মনে হয় যেন আমরাও ওর সঙ্গে আছি। ঠিক, তার একাকিত্বটা যেন ছুঁয়ে যায়। হ্যাঁ, আর ভয়টা এখানে শুধু অলৌকিক নয় কিন্তু, মানে বাস্তব পরিস্থিতিটাও তো ভয়ের। জঙ্গল, অন্ধকার, ঝড়, এগুলো তো আদিম ভয়। এর ওপর যখন আস্তে আস্তে অলৌকিক জিনিসগুলো আসতে শুরু করবে, হ্যাঁ, তখনই ব্যাপারটা অন্য মাত্রা পাবে। একদম, ভয়টা তখন কয়েক গুণ বেড়ে যায়। আর সেই অলৌকিক ঘটনার শুরুটা বেশ অন্যরকম, তাই না? হঠাৎ করে একটা মিষ্টি গন্ধ নাকে আসা। ভূতের গল্পে তো আমরা সাধারণত অন্যরকম গন্ধ পাই, মানে পচা বা এরকম কিছু। এখানে মিষ্টি গন্ধ কেন? এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। মিষ্টি গন্ধটা হুম। একটু অপ্রত্যাশিত। নবীন খুড়োর ঠাকুমার কথার সূত্র ধরে লেখিকা এখানে একটা লোকবিশ্বাসের দিক তুলে আনছেন। আচ্ছা, কি সেটা? যে রাতের অন্ধকারে মিষ্টি গন্ধ নাকি অশুভ, ওটা নাকি অশরীরী আত্মাদের টানে। এই বিশ্বাসটা গল্পে একটা অন্যরকম মোচড় আনছে। বাহ, মানে বিপদ সংকেত, কিন্তু খুব সূক্ষ্মভাবে আসছে। হ্যাঁ, ঠিক তাই, প্রায় প্রলোভনের মতো। এই উল্টো জিনিসটাই কিন্তু অস্বস্তি বাড়ায়। গন্ধের পরেই এলো শব্দ। প্রথমে একজন মহিলার গলা শোনা গেল, ফেলে চলে যাচ্ছিস যে। তারপর পেঁচার ডাক, যেটা এমনিতেই অশুভ ধরা হয়। হ্যাঁ, আর মনে হচ্ছে কেউ যেন পেছন পেছন আসছে। কিন্তু যেটা সবচেয়ে অবাক করার মতো, এত ঝড় বৃষ্টি, চারিদিকে জল কাদা, তার মধ্যে শুকনো পাতার উপর দিয়ে চলার মতো নুপুরের শব্দ। এটা কি করে সম্ভব? এই জায়গাটা সাসপেন্স তৈরির একটা দারুণ উদাহরণ। লেখিকা দেখুন কিভাবে বিভিন্ন ইন্দ্রিয়কে কাজে লাগাচ্ছেন। প্রথমে গন্ধ, তারপর শব্দ। হ্যাঁ। ওই মহিলার গলা, পেঁচার ডাক, এগুলো ভয়টাকে একটু একটু করে বাড়াচ্ছে। কিন্তু নুপুরের শব্দটা, বৃষ্টির রাতে ভিজে জঙ্গলে শুকনো পাতার উপর নুপুরের আওয়াজ, এটা তো একেবারেই অবাস্তব। ঠিক, যুক্তি দিয়ে মেলানো যায় না। এখানেই লৌকিক ভয়টা পুরোপুরি অলৌকিক আতঙ্কে পাল্টে যাচ্ছে। আর এই নুপুরের শব্দটা কিন্তু এখানেই শেষ নয়। এটা পরে আবার ফিরে আসবে এবং গল্পের শেষে এর একটা গভীর মানে খুঁজে পাওয়া যাবে। এটা একটা মোটিফের মতো কাজ করছে। আচ্ছা, ইন্টারেস্টিং। তো এই ভয় আর অসহায়তার মধ্যে নবীন খুড়ো সামনে একটা ভাঙা চোরা পরিত্যক্ত বাংলো দেখতে পেলেন। তখন তো আর উপায় নেই, ওখানে আশ্রয় নিতেই হলো। এই বাংলোটা কি শুধু আশ্রয়, নাকি এর অন্য কোনো মানে আছে? আমার তো মনে হয় এর একটা প্রতীকী মানে আছে। বাংলোটা শুধু একটা থাকার জায়গা নয়, এটা যেন সেই অতীতের দরজা, যেটা নবীন খুড়োর জন্য খুলতে চলেছে। আচ্ছা। এর বর্ণনাটাও দেখুন, পুরনো, ভাঙাচোরা, একেবারে পরিত্যক্ত। দেখলেই মনে হয় এর ভেতরে অনেক না বলা কথা, অনেক যন্ত্রণা জমে আছে। মানে ভয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে উনি প্রবেশ করছেন। ভেতরে ঢোকার পর তো আরও খারাপ অবস্থা। ঘুটঘুটে অন্ধকার, হোঁচট খাওয়া, এইসব বর্ণনা অসহায়তাটা আরও বাড়িয়ে দেয়। ভাগ্যের শুনি একটা প্রায় নিভে যাওয়া হ্যারিকেন খুঁজে পেলেন, আর দেশলাইও ছিল সঙ্গে। হ্যাঁ, সিগারেট খাওয়ার অভ্যাসের জন্য দেশলাইটা ছিল।
এই ছোট ডিটেলসটা বেশ লাগে কিন্তু, কেন বলুন তো? কারণ এটা গল্পটাকে কেমন যেন বাস্তব করে তোলে। ভাবুন, এত ভয়ঙ্কর অলৌকিক পরিস্থিতির মধ্যে নবীন খুড়োর একটা সাধারণ জাগতিক অভ্যাসের জিনিস দেশলাই কাজে লাগছে আলো জ্বালাতে। হ্যাঁ, তা বটে। এটা যেন বাস্তব আর অবাস্তবের মধ্যে একটা ব্রিজ তৈরি করছে, আর মনে করিয়ে দিচ্ছে যে উনি বাইরের পৃথিবীরই একজন সাধারণ মানুষ, যিনি এই অদ্ভুত পরিস্থিতিতে ফেঁসে গেছেন। হ্যারিকেনটা জ্বলার পরেই কিন্তু আসল খেলা শুরু। মনে হলো যেন কেউ বা কারা চোখের সামনে থেকে সরে গেল, আর দেওয়ালে সব অদ্ভুত ছায়া নড়াচড়া করছে, যাদের কোনো শরীর নেই। এই ছায়ার ব্যাপারটা তো ভৌতিক গল্পে খুব কমন, তাই না? হ্যাঁ, ছায়ামূর্তি তো ভৌতিক সাহিত্যের একটা ক্লাসিক জিনিস, কিন্তু এখানে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পাঠক বা শ্রোতার মনে একটা গভীর প্রশ্ন তৈরি করে। এই ছায়াগুলো কি শুধু আলোর খেলা, নাকি নবীন খুড়োর মনের ভুল, নাকি সত্যিই ওখানে কেউ আছে? এই দ্বিধাটাই ভয় বাড়ায়। এক্স্যাক্টলি, বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা কেমন যেন গুলিয়ে যেতে শুরু করে। সরাসরি ভূত দেখাচ্ছে এই অস্পষ্টতাটা অনেক বেশি মানসিক চাপ তৈরি করে। সেই চাপ আরও বেড়ে গেল যখন দোতলা থেকে সারেঙ্গির সুর ভেসে এলো। ভাবা যায়, একটা ভাঙা পোড়ো বাড়িতে মাঝরাতে সারেঙ্গির আওয়াজ, যেন মুজরার আসর বসেছে। এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিচ্ছে। সারেঙ্গির সুর, যেটা হয়তো এককালে এই বাংলোর জাঁকজমকের অংশ ছিল, এখন সেটাই এক ভুতুড়ে পরিবেশে শোনা যাচ্ছে। এটা কি অতীতের প্রতিধ্বনি, নাকি নবীন খুড়োর হ্যালোসিনেশন? বলা মুশকিল। লেখিকা এখানে উত্তরটা দিচ্ছেন না। এই যে বৈপরীত্যটা, বাইরে ঝড়জল, ভেতরে ভাঙাচোরা দশা, অথচ কানে আসছে জলসার সুর, এটা একটা অদ্ভুত পরাবাস্তব পরিস্থিতি তৈরি করছে। ভয়টা আরও গভীর হচ্ছে। কৌতূহল বা ভয় যাই হোক, নবীন খুড়ো সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন, আর সেখানে যা দেখলেন সেটা তো অবিশ্বাস্য। চোখের পলকে ভাঙা হলঘরটা একটা জমকালো জলসার আসরে বদলে গেল। আলো, লোকজন, পোশাক, আসবাব সব জীবন্ত। এই ব্যাপারটা কি? এটা কিভাবে সম্ভব? এই পরিবর্তনটা গল্পের অন্যতম ক্লাইম্যাক্স বলা যেতে পারে। এটা সাধারণ ভৌতিক ব্যাপার নয়, এটাকে টাইম স্লিপ বা অতীতের একটা অংশ যেন আবার ফিরে এসেছে, এরকম বলা যায়। হ্যাঁ, অনেকটা সেরকমই। লেখিকা এখানে ডিটেলিংটা খুব যত্ন করে করেছেন। ঝাড়লণ্ঠনের আলো, দামি ফরাস পাতা, আতর গোলাপের গন্ধ, লোকজনের জমকালো পোশাক, এইসব দিয়ে অতীতের সেই জৌলুসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা শুধু দেখা নয়, পুরো পরিবেশটাই যেন তৈরি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু নবীন খুড়োই দেখছেন, নাকি ওই জায়গাটায় অতীতের ঘটনাগুলো এতটাই ছাপ ফেলে গেছে যে বিশেষ পরিস্থিতিতে সেটা আবার জীবন্ত হয়ে ওঠে? এটা একটা বড় প্রশ্ন। আর সেই জলসার কেন্দ্রে একজন সুন্দরী নর্তকী। তিনি মুজরা গাইছেন, নাচছেন। তার নাচের বর্ণনা আছে, আর তার পায়ের নুপুরের কথাও বলা আছে। আর তখনই নবীন খুড়োর খেয়াল হলো যে এই নুপুরের শব্দই তিনি বাইরে থেকে শুনে আসছিলেন। একদম। গল্পের সুতোগুলো এখানে এসে মিলে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে রহস্যময় নুপুরের শব্দটা আসছিল সেটার উৎস এবার জানা গেল। কিন্তু এই জানাটা স্বস্তি দিচ্ছে না, বরং একটা আসন্ন বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক। নুপুরের শব্দ, যেটা আনন্দের প্রতীক, সেটাই এখানে ভয়ের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক। আর সেই ভয়টা সত্যি হলো জলসার চরম মুহূর্তে। হঠাৎ সেই জমিদার সবার সামনে তলোয়ার দিয়ে নর্তকীটির মাথা কেটে ফেললেন। আর তার চেয়েও ভয়ঙ্কর, ওই কাটা মুন্ডটা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। উফ, কি ভয়ঙ্কর! লোকজন সব ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। এই যে চরম হিংস্রতা, এই বিভৎস দৃশ্য, এর মানে কি? এটা হচ্ছে গল্পে বিভৎস রসের ব্যবহার, কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়। এর মাধ্যমে ওই বাংলোর বা ওই জমিদারির অন্ধকার দিকটা, শোষণ, নিষ্ঠুরতা, সেটা ফুটে উঠছে। আচ্ছা। নর্তকের শিরচ্ছেদ, আর তারপর ওই কাটা মুন্ডর হাসি, এটা সাংঘাতিক নাটকীয় আর দুঃখজনক একটা মুহূর্ত। ওই হাসিটা যেন শুধু হাসি নয়, ওটা যেন অপমান, যন্ত্রণা আর প্রতিশোধের একটা চিৎকার। এটাই গল্পের আসল ট্র্যাজেডি, যার অভিশাপ ওই বাংলোটা বয়ে বেড়াচ্ছে। এই ভয়ানক দৃশ্যটা মিলিয়ে যাওয়ার পর বাংলোটা আবার আগের মতো ভাঙাচোরা, অন্ধকার হয়ে গেল। জলসার আর কোনো চিহ্ন নেই। নবীন খুড়ো তখন চূড়ান্ত ভয় পেয়ে নিচে পালানোর চেষ্টা করছেন। কিন্তু ভয় কি এত সহজে ছাড়ে?
বাস্তবতায় ফিরে এলেও আতঙ্ক কমছে না, বরং বাড়ছে। কারণ এখন উনি জানেন ওই অশরীরী উপস্থিতির পেছনে কি ভয়ঙ্কর ঘটনা আছে। এরপর কি হবে সেই ভয়টা আরও চেপে বসছে। নিচে নামার সময় সিঁড়িতেই আবার সেই মহিলাকে দেখলেন, কিন্তু এবার মাথা নেই, মুন্ডুবিহীন। সেই মূর্তি যেন বলছে, যাস না। মানে আটকাতে চাইছে। হ্যাঁ, কোনো রকমে উনি ছুটে নিচে নেমে এলেন। সামনে একটা আয়না ছিল, সেখানে যা দেখলেন তা আরও ভয়ঙ্কর। প্রথমে আয়নায় কিছুই দেখা গেল না, তারপর ভেসে উঠল একটা স্কন্ধ কাটা মূর্তি, যার চোখ দুটো বুকের ওপর। ওহ বাবা, স্কন্ধ কাটা। হ্যাঁ, আর সেই মূর্তি কাটা হাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে আসছে। এই স্কন্ধ কাটা জিনিসটা কি বলুন তো? এটা কি লোককথার কিছু? হ্যাঁ, স্কন্ধ কাটা বা কবন্ধ তো আমাদের লোককথায় খুব পরিচিত। মানে যাদের মাথা কাটা গেছে আর তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। অনেক গল্পে আছে এদের চোখ থাকে বুকে বা কাঁধে। লেখিকা এখানে এই লোকবিশ্বাসের উপাদানটা ব্যবহার করে ভয়টাকে একেবারে শারীরিক আর আদিম পর্যায়ে নিয়ে গেছেন। আয়নার দৃশ্যটা সত্যি খুব ভয়ের। অবশ্যই, আয়নায় নিজেকে না দেখা বা একটা বিকৃত মূর্তি দেখা, এটা তো নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দেয়। আর ওই স্কন্ধকাটা মূর্তির আক্রমণটা, ওটা যেন শুধু অতীতের প্রতিশোধ নয়, বর্তমানকেও গ্রাস করতে চাইছে। কোনো মতে সেই আক্রমণ এড়িয়ে উনি মেইন গেটের দিকে ছুটলেন, কিন্তু সেখানেও বাধা। সেই কাটা মুন্ডুটা, ওটা পথ আটকে দাঁড়িয়ে আছে। আবার হ্যাঁ, সেটাকে কোনো ক্রমে ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি বাংলো থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তায় দৌড় দিলেন, আর ছুটতে ছুটতে একটা আদিবাসী গ্রামের কাছে এসে অজ্ঞান হয়ে গেলেন। এই পালানোর দৃশ্যটা একেবারে রুদ্ধশ্বাস। হ্যাঁ, প্রচণ্ড গতি আর টেনশনে ভরা। প্রতি মুহূর্তে নতুন বিপদ। বাংলো থেকে বেরিয়েও নিস্তার নেই। জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়, তারপর জ্ঞান হারানো। এটা যেন শারীরিক আর মানসিক ক্ষমতার শেষ সীমায় পৌঁছে যাওয়া। জ্ঞান ফেরার পর নবীন খুড়ো দেখলেন তিনি একটা আদিবাসী গ্রামে আছেন, আর সেখানেই গ্রামবাসীদের কাছ থেকে ওই বাংলোটার ইতিহাস জানতে পারলেন। এই অংশটা তাহলে গল্পের রহস্যের সমাধান, তাই তো? হ্যাঁ, অনেকটাতেই। গ্রামবাসীরাই জানালো যে ওই বাংলোটা ছিল এক সাংঘাতিক অত্যাচারী জমিদারের। অনেক বছর আগে ওখানে নাকি কোনো কারণে একসঙ্গে অনেকে মারা যায়। কেউ বলে মহামারী, কেউ বলে অভিশাপ। আচ্ছা। তারপর থেকেই বাংলোটা পরিত্যক্ত, ভুতুড়ে কায়গা হিসাবে পরিচিত। বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে নাকি ওই অতৃপ্ত আত্মাদের উৎপাত খুব বেড়ে যায়। আর তারা এটাও বলল যে নুপুরের শব্দ দিয়েই নবীন খুড়োকে বাংলোর দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তারা এটাও বলল। মানে নবীন খুড়োর যে অভিজ্ঞতা আর গ্রামবাসীদের যে বিশ্বাস, এই দুটো মিলে গেল। তার ওই অলৌকিক দর্শনের একটা ব্যাখ্যা পাওয়া গেল এই লোককথার মাধ্যমে। গল্পের বৃত্তটা যেন সম্পূর্ণ হলো। হ্যাঁ, এই ব্যাখ্যাটা নবীন খুড়োর অভিজ্ঞতার সাথে গ্রামের মানুষের বিশ্বাসকে মিলিয়ে একটা সম্পূর্ণতা দেয়। যদিও সব প্রশ্নের উত্তর হয়তো দেয় না, কিন্তু এটা দেখায় যে লোকবিশ্বাস আর অলৌকিক অভিজ্ঞতা কিভাবে একটা জায়গায় একটা সংস্কৃতিতে জড়িয়ে থাকে। নবীন খুড়োর এই ভয়ানক অভিজ্ঞতার গল্প এখানেই শেষ।